হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর সিলেবাসের সেকেন্ড পোয়েম মিটিং অ্যাট নাইট বাই রবার্ট ব্রাউনিং এই কবিতাটা নিয়ে আলোচনা করব। এর লাইন বাই লাইন বাংলা মানে, ব্যাখ্যা এগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো কবিতাটা শুরু করার আগে রবার্ট ব্রাউনিং সম্পর্কে তো একটু জানতেই হয়, তাই না? তো সেই রবার্ট ব্রাউনিং প্রসঙ্গে বলি যে রবার্ট ব্রাউনিং ছিলেন একজন 19th সেঞ্চুরির বিখ্যাত ইংরেজ কবি। ইংল্যান্ডের রানী কুইন ভিক্টোরিয়া এই নামটার সঙ্গে তোমরা সকলেই খুব পরিচিত। এই কুইন ভিক্টোরিয়ার সমসাময়িক ছিলেন রবার্ট ব্রাউনিং। ইংরাজি সাহিত্যে এই যে সময়টা, কুইন ভিক্টোরিয়ার শাসনকালের এই যে সময়টা, এই সময়টাকে ইংরাজি সাহিত্যে বলা হয় ভিক্টোরিয়ান এজ। বিখ্যাত ব্রিটিশ ন্যাচারালিস্ট এবং বায়োলজিস্ট চার্লস ডারউইন, আবার বিখ্যাত ব্রিটিশ পোয়েট লর্ড আলফ্রেড টেনিসন, এরাও রবার্ট ব্রাউনিংয়েরই সমসাময়িক ছিলেন। ব্রাউনিং 1812 সালের 7th মে লন্ডন শহরে জন্মগ্রহণ করেন, আর 1889 সালের 12th ডিসেম্বর ইটালির ভেনিস শহরে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রাউনিংয়ের যে লেখার ধরন, সেই ধরনটা পরবর্তী সময়ে বিখ্যাত কিছু আধুনিক কবিকে ভীষণ প্রভাবিত করেছিলেন। যারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিল ব্রাউনিংয়ের এই লেখার ধরনের দ্বারা, আর তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এজরা পাউন্ড, টি.এস. এলিয়ট, রবার্ট ফ্রস্ট। এখন এই যে কবিতাটি আমরা পড়ব, মিটিং অ্যাট নাইট, এই কবিতার নামটা যদি আমরা দেখি, শিরোনাম, টাইটেল অফ দ্য পোয়েম, এটা যদি আমরা দেখি, তাহলেই আমাদের কাছে একটা পরিষ্কার ধারণা হয় যে এই পোয়েমটি রাত্রিবেলার একটা সাক্ষাৎকারের কথা বলতে চলেছে। টাইটেল আমাদের এটুকু হিন্ট দিয়েই দেয়। তো কবিতাটি একটা লাভ লিরিক, বা একটু সহজ করে যদি বলতে হয় তাহলে বলতে হয় এটা একটা লাভ পোয়েম এবং লিরিক পোয়েম। কেন লাভ পোয়েম? কারণ কবিতার বিষয়বস্তু পড়তে গিয়েই আমরা এক্ষুনি দেখতে পাবো যে এই কবিতাতে দেখা যাবে যে একজন লাভার, সে তার লেডি লাভের সঙ্গে দেখা করার জন্য গোপনে রাত্রিবেলাতে দীর্ঘ পথ অতিক্রম করে গিয়ে তার প্রেমিকার সঙ্গে সে দেখা করছে। সুতরাং এইটুকু থেকেই তোমরা সকলে বুঝতে পারছো যে মূল যে বিষয়বস্তু এই কবিতার, সেটা অবশ্যই লাভ। সেই জন্য নির্দ্বিধায় এই কবিতাটাকে লাভ পোয়েম বলা যায়। কিন্তু ওই যে লিরিক পোয়েম বললাম, কেন বললাম লিরিক পোয়েম? লিরিক পোয়েম জিনিসটা আসলে কি? লিরিক পোয়েম হলো এক ধরনের কবিতা যেটা পার্সোনাল ইমোশন এবং ফিলিংয়ের প্রকাশ ঘটায়। মানে যিনি কবিতাটা বলছেন তার পার্সোনাল ইমোশন এবং ফিলিংসের প্রকাশ সেই কবিতার মাধ্যমে ঘটে, এবং অনেক সময় সেই কবিতাটি ফার্স্ট পার্সনে বলা হয়। তো এই কবিতাতেও ফার্স্ট পার্সনের উল্লেখ আছে। দেখবে কবিতাটির এই যে আই পার্সোনাল প্রোনাউনটি, এটাই তো ফার্স্ট পার্সনে আছে, তাই না? তো এই প্রসঙ্গে একটা কথা কিন্তু খুব মন দিয়ে মাথাতে ঢুকিয়ে নাও সকলে। এই যে আই, এই পার্সোনাল প্রোনাউনটি এই কবিতায় আছে,
তার মানে এই আই এর মানে রবার্ট ব্রাউনিং এটা কিন্তু একদম নয়। রবার্ট ব্রাউনিং কিন্তু এই আই নয়। এই আই এই কবিতার একটা ক্যারেক্টার। এই কবিতাটার মধ্যে একটা গল্প আছে। সেই গল্পে আছেন একজন লাভার এবং তার লেডি লাভ। এই আই সেই লাভারকে বোঝাচ্ছে, নট নেসেসারি যে এই আই রবার্ট ব্রাউনিংকেই বোঝাতে হবে। আশা করি এই পর্যন্ত তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এইবার আমরা কবিতার মধ্যে চলে যাই সরাসরি, মানে কবিতাটা একটু পড়ে নিই একটা প্রথমে। তো কবিতাটা 12 লাইনে লেখা একটা কবিতা। এর দুটো স্ট্যান্জা আছে, প্রত্যেকটা স্ট্যান্জাতে 6টি করে লাইন আছে। এই মোট 12 লাইনের একটা কবিতা। তো চলো দেখি, আমরা কবিতাটা একটু পড়ে দেখি, তারপরে আমরা লাইন বাই লাইন মানে এর ব্যাখ্যা এগুলোর মধ্যে আস্তে আস্তে ঢুকব। The grey sea and the long black land and the yellow half moon large and low and the startled little waves that leap in fiery ringlets from their sleep as I gain the cove with pushing prow and quench its speed in the slushy sand. Then a mile of warm sea-scented beach, 3 fields to cross till a farm appears. A tap at the pane, the quick sharp scratch and blue spark of a lighted match, and a voice less loud through its joys and fears than the 2 hearts beating each to each. এই হচ্ছে কবিতাটি। এবার আমরা আস্তে আস্তে এর লাইন বাই লাইন মানেটা বোঝার চেষ্টা করি। চলো। The grey sea and the long black land, সোজা কথা আছে, ধূসর রঙের সমুদ্র এবং কালো রঙের দীর্ঘ লং ব্ল্যাক ল্যান্ড মানে দীর্ঘ কালো তটভূমি, and the yellow half moon large and low, বড় একটা চাঁদ যেটা অর্ধেক, হাফ মুন অর্ধেক চাঁদ, এবং the color of the moon is yellow, large and low, সেটা বেশ বড় এবং লো। এই কথাটা বলা হচ্ছে মানে সমুদ্রের যে জলরাশি এবং আকাশ, যেখানে আকাশ এবং সমুদ্র মিশছে তার বেশ কাছাকাছি একটা জায়গায় অবস্থান করছে চাঁদটি। And the startled little waves that leap in fiery ringlets from their sleep, আর বলা হচ্ছে startled little waves এর কথা। লিটল ওয়েভস, ছোট ছোট ঢেউ, যেগুলো স্টার্টল কথাটার মানে হচ্ছে চমকে ওঠা। এই ছোট্ট ছোট্ট ঢেউগুলোকে কবি বলছেন যে তারা চমকে উঠেছে। দ্যাট লিপ মানে লাফ দিয়ে পড়ছে, ইন ফায়ারি রিংলেটস ফ্রম দ্য স্লিপ, কাদের স্লিপ থেকে? ঘুমন্ত অবস্থায় ছিল কারা? এই ছোট্ট ছোট্ট ঢেউগুলো, মানে শান্ত সমুদ্রের কথা বলা হচ্ছে। শান্ত সমুদ্র তার ছোট্ট ছোট্ট ঢেউগুলো যেন ঘুমিয়েছিল, কিন্তু তারা হঠাৎ চমকে উঠে লাফ দিয়ে পড়ছে ফায়ারি রিংলেটসের মধ্যে। এই জায়গাটা একটু বুঝে নাও। ফায়ারি রিংলেটস, রিং মানে তো কোনো আংটি বা গোলাকার কোনো বস্তু, রিংলেট মানে আরও ছোট, ওরকম কোনো ছোট গোলাকার বস্তু। এই যে ফায়ারি রিংলেটস কথাটা কবি বলছেন, এটা বলতে উনি আসলে বোঝাচ্ছেন যে নৌকাটাতে সমুদ্রের মধ্যে দিয়ে একটি নৌকো যাচ্ছে। কেন নৌকোর কথা আসলো? তার কারণ এই 5th লাইনে আছে, যেখানে সেই লাভার বলছে যে অ্যাজ আই গেন দ্য কোভ উইথ পুশিং প্রো,
অ্যাজ আই বলতে সেই লাভা গেন দ্য কোভ, কোভ মানে হচ্ছে একটা সমুদ্রের মধ্যে এমন একটা জায়গা, যে জায়গাটা একটু তার তটভূমি দিয়ে বা একটু পাহাড় টাহাড় দিয়ে ঘেরা, শেল্টার্ড পার্ট অফ আ বে এরকমটা বলতে পারো। তো সেই অংশটাতে উনি গিয়ে পৌঁছাচ্ছেন পুশিং প্রো। প্রো কথাটার মানে হচ্ছে দ্য ফ্রন্ট পার্ট অফ আ বোট। নৌকোর সামনে যে সুচালো অংশটি থাকে সেই অংশটিকে প্রো বলা হয়। পুশিং প্রো মানে এই যে মুভমেন্ট অফ দ্য বোট, সেই নৌকোটা তো এগিয়ে যাচ্ছে, সেই যে মুভিং বোট সেটাকেই পুশিং প্রো বলা হচ্ছে। সেইটা যখন একটা ওই রকম শেল্টার্ড বের একটা অংশে এসে উপস্থিত হলো, ততক্ষণে সে কি করেছে, সে এই শান্ত সমুদ্রের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে। তার কারণ শান্ত সমুদ্রের মধ্যে দিয়ে নৌকোটি গেছে, ফলে তার শান্ত ঢেউগুলোর মধ্যে একটা আন্দোলন তৈরি হয়েছে, এবং এই নৌকোটি যাওয়ার ফলে যেন সেই শান্ত ঢেউগুলোর ঘুম ভেঙে গেছে, তারা চমকে উঠেছে। সেই জন্য এই স্টার্টলড কথাটা বলা হয়েছে, স্টার্টলড লিটল ওয়েভস। তারা চমকে উঠেছে কেন? এই নৌকোর যে মুভমেন্ট তার ফলে তারা চমকে উঠেছে। চমকে উঠে তারা কি করেছে? লাফ দিয়েছে। এখানে লিটল ওয়েভকে কবি পার্সনিফাই করছেন, মানে তার মধ্যে যেন কোনো বেঁচে আছে এরকম কিছু, মানে ইনঅ্যানিমেট অবজেক্ট, অপ্রাণীবাচক শব্দ লিটল ওয়েভ, তার মধ্যে প্রাণীবাচক কোনো জীবের বা মানুষের কোনো একটা সত্তা বা গুণ আরোপ করছেন উনি, সেটা কিন্তু পার্সনিফিকেশন বলে। তো পার্সনিফাই করছেন উনি লিটল ওয়েভকে। লিটল ওয়েভ যেন লাফ দিচ্ছে, লিপ, লাফানো। কোথায়? ফায়ারি রিংলেটস। মানে ফায়ারি রিংলেটস বলতে কি, আসলে ফায়ারি রিংলেটসগুলো আসলে ঢেউই। নৌকোর সামনের যে অংশটা, যে সে তো জল কেটে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তার ফলে সেই জল কেটে এগিয়ে যাওয়ার ফলে তার সামনের অংশতে, মানে সেই যে সূচালো অংশটা, সেই অংশটি জলটাকে কেটে দেওয়ার ফলে জলটা গোল গোল হয়ে দুপাশে ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে ঢেউটা, এবং সেই যে গোল গোল হয়ে ছোট ছোট ঢেউগুলো সরে যাচ্ছে, সেখানে ওই চাঁদের আলোটা পড়েছে। পড়ার ফলে মনে হচ্ছে যেন ছোট্ট ছোট্ট রিংলেট, যেগুলো ফায়ারি, মানে যেগুলো যাতে যেন আগুন ধরে আছে। মানে আসলে সেই ছোট্ট ছোট্ট ঢেউগুলোর মধ্যে চাঁদের আলোটা দেখা যাচ্ছে। ওই চাঁদের আলোর রিফ্লেকশন হয়ে যে ছোট্ট ছোট্ট ঢেউ, সেগুলোকেই কবি ফায়ারি রিংলেট বলেছেন। এটা কিন্তু একটা মেটাফরিক এক্সপ্রেশন, মানে তুলনা করেছেন উনি ফায়ারি রিংলেটের সঙ্গে ওই ছোট ছোট ঢেউয়ের। অ্যাজ আই গেন দ্য কোভ উইথ পুশিং প্রাউ, এইভাবে উনি ওই কোভ মানে শেল্টার্ড পার্ট অফ এ বে, সেখানে এসে উপস্থিত হয়েছেন উইথ দ্য মুভমেন্ট অফ হিজ বোট, মানে নৌকোটা নিয়ে এসে সেখানে উনি উপস্থিত হয়েছেন। অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড ইন দ্য স্লাশি স্যান্ড। ইটস স্পিড বলতে এর গতিবেগ। কার গতিবেগ? দ্য স্পিড অফ দ্য বোট, নৌকোর গতিবেগটা, সেটা কোয়েঞ্চ। কোয়েঞ্চ কথাটির মানে হচ্ছে এখানে টু স্লো ডাউন, মানে গতি স্তব্ধ হচ্ছে, মানে থেমে যাচ্ছে। কোথায়? ইন দ্য স্লাশি স্যান্ড। স্লাশি স্যান্ড, স্যান্ড মানে তো তোমরা জানো সমুদ্রের তটভূমিতে যে বালি থাকে, এখানে স্যান্ড বলতে ওই তটভূমির কথা বলা হচ্ছে। এবং স্লাশি কথাটার মানে হচ্ছে একটু ভেজা বালি, তার কারণ সেখানে সমুদ্রের ঢেউ এসে বারবার আছড়ে পড়ে ঢেউগুলো ভাঙছে, এবং এর ফলে সমুদ্রের ওই অংশের বালি, মানে যে সমুদ্রের যে বালিগুলো একদম জলের কাছাকাছি থাকে, সেখানে সেই বালিটা তো ভিজে ভিজে থাকে, সেই ভিজে বালিতে এসে নৌকোটা আটকে গিয়ে তার গতিবেগ স্তব্ধ হচ্ছে, সেইটার কথা উনি বললেন। তাহলে এই হচ্ছে ফার্স্ট স্ট্যান্জা, যেখানে উনি এই সমুদ্রের দৃশ্যাবলীর যে বর্ণনা করেছেন, সেটার সঙ্গে সঙ্গে কবি লাভারের কিছু মেন্টাল স্টেটেরও, মানে মানসিক অবস্থারও উনি বর্ণনা দিয়েছেন। সেটা মূলত বোঝা যায় যে কালারগুলো উনি ব্যবহার করেছেন তার মধ্যে দিয়ে। তো সেই কালারের ব্যবহারের ব্যাখ্যাতে আমরা একটু পরে আসছি, তার আগে আমরা একটু সেকেন্ড স্ট্যান্জাটা একটু দেখে নিই।
সেকেন্ড স্ট্যান্জায় উনি বলছেন, এইখানটাতে এই যে সেকেন্ড স্ট্যান্জায় উনি বর্ণনা দিয়েছেন যে খানিকটা ল্যান্ডস্কেপের বর্ণনা আছে, আর তার সঙ্গে বর্ণনা আছে যে দ্য ফুলফিলমেন্ট অফ দ্য মিটিং, মানে যে সাক্ষাৎকারের উদ্দেশ্যটা নিয়ে লাভার তার যাত্রা শুরু করেছিল এবং তার লেডি লাভের সঙ্গে যখন তার সাক্ষাৎ হলো, তার ফলে তাদের যে মনের মধ্যে যে একটা এক্সাইটমেন্ট, আনন্দ, উত্তেজনা তৈরি হয়েছে, সেগুলোর বর্ণনা আছে। দেন এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, মানে যখন সে পাড়ে এসে উপস্থিত হলো প্রেমিকটি, সেখানে সে এক মাইল দীর্ঘ সমুদ্র সৈকত ধরে সে হেঁটে চলেছে। ওয়ার্ম সি সেন্টেড বিচ, সি সেন্টেড মানে যেখানে সমুদ্রের একটা ঘ্রাণ যেন পাওয়া যাচ্ছে, এবং ওয়ার্ম সেখানে বালিটা উষ্ণ। 3 fields to cross till a farm appears, একটা খামার বাড়িতে এসে উপস্থিত হচ্ছে সেই প্রেমিকটি, কিন্তু তার আগে তাকে 3টে মাঠ পার হয়ে আসতে হচ্ছে। 3 fields, 3টে মাঠ পার হয়ে এসে একটা খামার বাড়িতে সে উপস্থিত হচ্ছে। এ ট্যাপ অ্যাট দ্য পেন, তারপর সে এসে ট্যাপ মানে আঙুল দিয়ে টোকা দিয়ে যে আওয়াজ করা হয়, সেই আওয়াজ করছে। পেন, PANE, পেন কথাটার মানে হচ্ছে জানলার কাঁচ বা সার্সি। সেই জানলার কাঁচ মানে যে খামার বাড়িতে সে এসছে, সেই খামার বাড়ির জানলায় কাঁচ লাগানো, কাঁচের জানলা, সেই কাঁচের জানলাতে সে টোকা দিয়ে আওয়াজ করছে, ট্যাপ করছে। দ্য কুইক শার্প স্ক্র্যাচ অ্যান্ড ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ, তারপরে খুব দ্রুত একটা শার্প স্ক্র্যাচ মানে একটা তীক্ষ্ণ ঘর্ষণ বা ঘষা দেওয়ার আওয়াজ হচ্ছে, এবং তারপরে একটা ব্লু স্পার্ট, চট করে একটা আলোর ঝলকানি, নীল রঙের একটা আলোর ঝলকানি দেখা যাচ্ছে। সাডেন গ্লো অফ লাইট, হঠাৎ করে একটা আলো জ্বলে উঠছে। কিসের আলো? অফ আ লাইটেড ম্যাচ, মানে একটা দেশলাই কাঠি জ্বালানো হয়েছে, মানে ভেতরে কেউ জ্বালিয়েছে। কে সেটি? অবশ্যই সেটা এই লাভারের লেডি লাভ, তার প্রেমিকা জ্বালিয়েছে। মানে সে উপস্থিত হয়েই, মানে সে প্রস্তুত হয়েই ছিল, সে জানতো যে তার লাভার তার সঙ্গে দেখা করতে আসবে, সেই জন্য ট্যাপ যখনই হয়েছে সঙ্গে সঙ্গে খুব দ্রুত সে আলোটা জ্বেলেছে। তারপর আ ভয়েস লেস লাউড থ্রু ইটস জয়স অ্যান্ড ফিয়ার্স দ্যান দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। এ ভয়েস বলতে এখানে ওই প্রেমিকার কণ্ঠস্বরের কথা বলা হচ্ছে, সেটা লেস লাউড, কম আওয়াজের, তুলনামূলকভাবে কম আওয়াজের, একটা কম্পারেটিভ ডিগ্রি তুলনামূলকভাবে বলা হচ্ছে। কার থেকে তুলনামূলকভাবে তার আওয়াজটা কম? দ্যান দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ, মানে দ্য লাভার এবং তার লেডি লাভ, তারা পরস্পরের এত কাছাকাছি চলে এসেছে যে যেন তাদের পরস্পরের হৃদয়টা পরস্পরের হৃদয়ের কাছে এসে স্পন্দিত হচ্ছে। সেই যে হৃদস্পন্দনের আওয়াজ, সেই হৃদস্পন্দনের আওয়াজের থেকেও লেডি লাভ বা প্রেমিকার কণ্ঠস্বরের আওয়াজটা কম। কেন কম? তার কারণ তার কণ্ঠস্বরের মধ্যে আছে জয়স অ্যান্ড ফিয়ার্স, আনন্দ, তার লাভারের সঙ্গে তার দেখা হয়েছে তার আনন্দ, অ্যান্ড ফিয়ার। কিসের ফিয়ার? তার কারণ তারা তাদের এই যে মিটিংটা, এই মিটিংটাকে বাইরের জগতের কাছ থেকে গোপন রাখতে চায়। সেই জন্যেই না লাভার রাত্রিবেলাতে এসে তার সঙ্গে দেখা করছে। সেই যে গোপনীয়তা, সেইটার ফিয়ার, এবং দেখা হয়েছে, দ্য ফুলফিলমেন্ট অফ দ্য মিটিং, তার জয়। এই যে আনন্দ এবং ভয়, এই দুটোর মিশ্রণে যে একটা অদ্ভুত মিশ্র অনুভূতি, যে একটা মিক্সড ফিলিং, সেই ফিলিংয়ের জন্য তার কণ্ঠস্বর লেস লাউড দ্যান দ্য সাউন্ড অফ দ্য বিটিং অফ দ্য হার্টস। হৃদয়ের স্পন্দনের আওয়াজের থেকেও তার কণ্ঠস্বরটা মৃদু। এটাই সেকেন্ড স্ট্যান্জাতে কবি বলেছেন। তাহলে বিষয়বস্তু শুনলে বোঝা যাচ্ছে যে এটা পুরোটাই একটা লাভ পোয়েম। এবং লিরিক পোয়েম, যেটা প্রথমেই বলেছি, এর মধ্যে লাভারের
কবির পেনের মধ্যে দিয়ে, কবির লেখনীর মধ্যে দিয়ে লাভারের পার্সোনাল ফিলিংস এখানে প্রকাশিত হয়েছে, সেই জন্যেই এটা লিরিক। তো গ্রে সি, লং ব্ল্যাক ল্যান্ড, এই ধরনের যে কালার ইমেজগুলো উনি ব্যবহার করেছেন, সেইগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এই গ্রে ধূসর রঙটা হচ্ছে একটা অবসাদের রং। মানে যখন যাত্রা শুরু করছে দ্য লাভার, তখন সে গ্রে সি দেখছে, ধূসর সমুদ্র দেখছে। তার কারণ তার মনের মধ্যে একটা অবসাদ আছে। কিসের অবসাদ? না, সে তার প্রেমিকার সাক্ষাৎ পাচ্ছে না, সেইটার অবসাদ। এবং লং ব্ল্যাক ল্যান্ড, এবং তার সামনে সে দেখছে লং ব্ল্যাক ল্যান্ড, দীর্ঘ কৃষ্ণবর্ণের তটভূমি, কালো তটভূমি। এই যে ব্ল্যাক কালারটা উনি ইউজ করছেন, এটার মধ্যে দিয়ে উনি বলতে চাইছেন, যেটা কবি এক্সপ্রেস করতে চাইছেন, যে এই যে লাভার, সে যে যাত্রাটা শুরু করছে, সেই যাত্রাটা শুরু করার তার উদ্দেশ্য হচ্ছে সে তার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করবে। কিন্তু সেই সাক্ষাৎ করতে সে যাচ্ছে, এবং সেই যাওয়ার তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ফুলফিল হবে কি না, সেটা বাস্তবায়িত হবে কি না, সেটা তো সে জানে না। মানে ফিউচারে তার কি হবে সেটা সে জানে না। সেই জন্য ওই যে আননোন ফিউচার, সেটাকেই এক্সপ্রেস করছে এই ব্ল্যাক কালারটা। এবং তারপরে যখন সে যাত্রা শুরু করছে, তার মন আবার এই প্রেমিকার সঙ্গে দেখা হবে তার আনন্দে, দ্য অ্যান্টিসিপেশন অফ দ্য মিটিং, মানে দেখা করতে যাচ্ছে, তার মানে হয়তো সে দেখা পাবে, এইটা ভেবে তার মনের ভিতরে আবার একটা উত্তেজনা তৈরি হচ্ছে। সে ভীষণ প্যাশনেট ফিল করছে। সেই যে তার ভেতরের এক্সাইটমেন্ট এবং তার যে প্যাশন, সেইটা এক্সপ্রেসড হচ্ছে এই ইয়েলো কালারের মধ্যে দিয়ে। আবার দেখো ফায়ারি রিংলেটস, এই ফায়ারি এই কথাটার মধ্যেও কিন্তু একটা কালারের ইমেজ আছে, জ্বলন্ত, দ্য বার্নিং রিংলেট। বার্নিং কেন? তার কারণ সে এক্সাইটেড, হি ইজ ভেরি মাচ এক্সাইটেড। একটা দীর্ঘ পথ সে অতিক্রম করতে চলেছে, সমুদ্র যাত্রা করছে খানিকটা, এবং তারপর সে মাইলখানেক সমুদ্র সৈকত হেঁটে পার হচ্ছে, তারপর 3টে মাঠ পার হচ্ছে। মানে সে দীর্ঘ পথ সে অতিক্রম করছে। এতটা পথ অতিক্রম করে গিয়ে সে তার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করছে, এবং শুধু সে সাক্ষাৎ করতে যাচ্ছে, মানে তার সঙ্গে এটাও তাকে মাথায় রাখতে হচ্ছে যে তাদের এই যে সাক্ষাৎকার, সেটাকে সিক্রেট রাখতে হবে, দ্য সিক্রেসি অফ দ্য জার্নি। এই যাত্রার মধ্যে গোপনীয়তা বজায় রাখতে হচ্ছে। সেই জন্যেই এই জার্নিটা ইটস আ নকচার্নাল জার্নি, রাত্রিকালীন একটা অভিযান। তো সেই যে এক্সাইটমেন্ট, সেটাও এই ফায়ারি এই কথাটার মধ্যে দিয়ে খানিকটা প্রকাশ পায়। সেকেন্ড স্ট্যান্জাতে এসে আবার উনি একটা কালার ইমেজ ইউজ করছেন, সেটা হচ্ছে ব্লু। এই যে ব্লু কালারটা, ব্লুটা রেসিপ্রোকাল ট্রাস্টকে এক্সপ্রেস করে, মানে পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বস্ততা, যেটা একটা সম্পর্কের বুনিয়াদ, যে পরস্পরের মধ্যে বোঝাপড়া থাকে, পরস্পরকে ভীষণ বিশ্বাস করে। এটাই তো দ্য ফাউন্ডেশন অফ আ স্ট্রং রিলেশন। একটা মানে শক্ত সম্পর্কের ভিত তো এটাই, যে পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়া, এইটাকে প্রকাশ করে এই কালার ব্লু। তাহলে কি হচ্ছে, এই যে কালারগুলো কবি ইউজ করেছেন কবিতার মধ্যে, এই কালারগুলোর মধ্যে দিয়ে উনি লাভারের যে মেন্টাল স্টেট, সেটাকে প্রকাশ করছেন। ফার্স্ট স্ট্যান্জাতে তো করছেনই, এবং সেকেন্ড স্ট্যান্জাতেও এসে তিনি লাভার এবং তার লেডি লাভেরও যে মেন্টাল স্টেট, সেটাও খানিকটা প্রকাশ করছেন। এছাড়া উনি পার্সোনিফিকেশন ইউজ করেছেন, মেটাফর ইউজ করেছেন, এবং অন্য আরও কিছু অ্যালিটারেশনের ইউজ আছে, যেমন এই লার্জ অ্যান্ড লো,
স্লাশি স্যান্ড। তো এরকম কিছু, এই যে সি সেন্টেড, এরকম কিছু কুইক, এই যে শার্প স্ক্র্যাচ, এই যে অ্যালিটারেশন, মানে যেখানে দুটো সাউন্ড খুব কাছাকাছি উচ্চারিত হয়। শার্প, এই যে এস সাউন্ড, স্ক্র্যাচ, এস সাউন্ড, শার্প স্ক্র্যাচ, এটা কি অ্যালিটারেশন বলে। পুশিং প্রো, প প সাউন্ডের কাছাকাছি উচ্চারণ হচ্ছে। এই লার্জ অ্যান্ড লো, এল সাউন্ড কাছাকাছি উচ্চারণ হচ্ছে। এই যে লং ব্ল্যাক ল্যান্ড, এই যে লং ব্ল্যাক ল্যান্ড, এর মধ্যে এল সাউন্ডটা কাছাকাছি উচ্চারণ হচ্ছে। লং ব্ল্যাকের এল, ব্ল্যাক ল্যান্ড, এই এল সাউন্ড, এই অ্যালিটারেশন উনি ইউজ করছেন। এইগুলোর মধ্যে দিয়ে উনি একটা অদ্ভুত মিস্টিরিয়াস একটা অ্যাটমসফিয়ার, এবং এই জার্নিটা যখন শুরু হচ্ছে তার মধ্যে একটা টেনশন, তার মধ্যে উত্তেজনা, এগুলোর একটা ভাব উনি প্রকাশ করার চেষ্টা করেছেন। তো মোটামুটি এই ছিল এই কবিতাটার লাইন বাই লাইন মানে, এর ব্যাখ্যা। এই যে এটা জার্নি, মিটিং অ্যাট নাইট, এখানে একটা জার্নির কথা বলেছেন, এবং তারপর সেই প্রেমিক গিয়ে তার প্রেমিকার সঙ্গে দেখা করছে, সেই দেখা হওয়া, তার উত্তেজনা, তাদের পরস্পরকে দেখা হওয়ার পরে তাদের যে আনন্দ, সেই সমস্ত কিছু এই কবিতাটার মধ্যে খুব ছোট্ট করে 12 লাইনের মধ্যে উনি খুব ছোট্ট করে ক্যাপচার করার চেষ্টা করেছেন রবার্ট ব্রাউনিং, এবং উনি খুব সাকসেসফুলি এটা করেছেন। তো এর মধ্যে এই কবিতা থেকে যে প্রশ্নগুলো হয় তার মধ্যে একটা অন্যতম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে এর সাবস্ট্যান্স ছাড়াও যেটা একটা অন্যতম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা এটা থেকে হয়, সেটা হচ্ছে এর ইমেজগুলো বা এর সিম্বলিজমগুলো নিয়ে একটু আলোচনা করা। তো সেইটা আমরা পরে কোনো একটা ভিডিওতে সেইটা নিয়ে আলোচনা করব, এবং আনসারটা কীভাবে লিখতে হয় সেটা নিয়েও আলোচনা আমরা পরে করব, সেই আশাই করছি। তো আপাতত এইটাই হচ্ছে এই কবিতাটার মূল বিষয়বস্তু। এটা একটা জার্নিকে এক্সপ্রেস করছে এবং তার ফুলফিলমেন্ট অফ দ্য জার্নি সেটাও এক্সপ্রেস করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কবিতাটা। যদি কারোর কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা ফিল ফ্রি টু আস্ক মি। হ্যাঁ, নিশ্চিন্তে নির্দ্বিধায় তোমরা কমেন্টে গিয়ে আমাকে এটা জিজ্ঞাসা করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সেই কোয়ারিগুলোর আনসার করতে। তো আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা এর ইমেজ নিয়ে আলোচনা করব, যে পয়েন্টগুলো মনে রাখলে এর থেকে সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং অধিকাংশ ডিএকিউ এর আনসার করা যাবে, সেই পয়েন্টগুলো নিয়েও আলোচনা করব। আশা করছি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে সেইগুলোকে শেয়ার করতে পারবো। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করো, এবং যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং সাবস্ক্রাইব করার পর তার পাশে একটা বেল বাটন থাকে, সেটা ক্লিক করে একটা অল বলে আবার একটা বাটন আসে, সেটাতে ক্লিক করলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে সেটার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।